দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। এছাড়াও আরও আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবু জাফর সূর্য। স্বাগত তিনজনকেই। আমি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই। দুই দলের রাজনীতির মাঠে যে উত্তাপ আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে বিএনপির গণসমাবেশ এবং আওয়ামী লীগও মাঠে আছে, এমনি একটি পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে আগামী দিনের রাজনীতি শুনতে চাই শেখ ওয়াহিদুজ্জামান আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। উপস্থিত বিদগ্ধ দুই আলোচককে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি এবং আমরা মনে করি বাংলাদেশ সৃষ্টির পর আমরা সর্বাপেক্ষা দুর্যোগপূর্ণ একটি সময় অতিক্রম করছি। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এমন একটি পর্যায়ে পৌঁছেছে, বিদেশি ঋণ সংগ্রহের আকুতি এবং সেই ঋণের বোঝা সাধারণ জনগণের ঘাড়ে তুলে দিয়ে জনগণকে পরিপূর্ণভাবে বিত্ত শূন্য করার একটি সরকারি অব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিদ্যুতের অসহনীয় অনুপস্থিতি। বিদ্যুৎ তো এখন তো ঠিক আছে, থাকুক না, হয়তো তাৎক্ষণিক হলো, আবার যদি ঠিক হয়ে যায় ভালো। কষ্ট ছিল যেটা, কিন্তু এখন কি ছিল যেটা লোডশেডিং তো নাই, সেটা তো নেই। ভালো শীত করেছে, লোডশেডিং কমে গেছে, নেই ভালো হতে কতক্ষণ। আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং সর্বোপরি আইনি রচয়িতা যে সংগঠন পার্লামেন্ট, একদলীয় শাসন ভারে এমন একটি জায়গায় চলে গিয়েছে যে স্বপ্ন নিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সে স্বপ্ন আজ তিরোহিত। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই। ভাই, এমন মনে হয় আমি একটু পয়েন্ট আউট করি, একদম পয়েন্টে একটু একদম পিন পয়েন্টে যাচ্ছি আমি। পিন পয়েন্টে যদি যাই এই আলোচনা একটু বড় হয়ে যাবে আপনি যেভাবে করছেন। আমি মনে করি গোটা দেশেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এই দেশের মানুষকে তার ভোটাধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তার ভাতের অধিকার, তার নিরাপত্তা এবং বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্যে আমাদের দায়িত্বশীল একটি বিরোধী রাজনৈতিক দল হিসাবে, এই দেশ পরিচালনায় বারবার দায়িত্ব পালনের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি রাজনৈতিক দল হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীর নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা যে রাজনৈতিক দল আর জনগণের কাছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি মাঠে ময়দানে জনগণের কাছে তাদের রাজনৈতিক অধিকার নিয়ে যে বক্তব্য রাখছে, সে বক্তব্য উত্তাপ ছড়াবে কেন? সে বক্তব্য পরিষ্কারভাবে একটি বিষয়ের দাবি নিয়ে তারা এগোচ্ছে। তারা বলছে দেশের যে অব্যবস্থাগুলো চলছে, অব্যবস্থা দূর করা হোক, দেশের সুশাসন প্রতিষ্ঠিত করা হোক,
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হোক, জনস্বার্থে জনগণের ক্রয় সীমার মধ্যে দ্রব্যমূল্য নিয়ে আসার ব্যবস্থা করা হোক, এবং এই দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকারের লড়াই মানুষ শুরু করেছিল সেই গণতান্ত্রিক অধিকার ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। যে আসবো আপনার কাছে, যুদ্ধ কোথায়? আসবো আবার যুদ্ধ কেন? জি আসবো আপনার কাছে। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে অভিযোগ করেছে যে ডিসেম্বরে বিএনপি রাজপথ দখলে নামবে, এই জন্য প্রস্তুত হতে বলেছে নেতা কর্মীদের। তো আগাম এরকম একটা প্রেডিকশন কেন করছে? ধন্যবাদ আপনাকে। আর আমার সহ আলোচক দুজন আছেন, শুভেচ্ছা জানিয়ে আমি যারা এনটিভি দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথমেই শুরু করতে চাই আমার বিএনপির বন্ধু যে কথাগুলো বললো, বিশেষ করে গণতন্ত্রের অনুপস্থিতি, লোডশেডিং, তারপরে ওই যে আবার উনি এটাও বলেছেন বিএনপি সারা বাংলাদেশ ঘুরে সমাবেশ করে জনগণের অধিকারের কথা বলছে। তো এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তারপর একটা কথা বলি, এটাই লোডশেডিং হয়েছে, এটাও ঠিক, কিন্তু লোডশেডিং এখন নাই। আবার যেমন বিএনপির আমরা মঙ্গা নামক একটা শব্দ শুনতাম উত্তরবঙ্গে, কিন্তু একটা বিশেষ করে কার্তিক মাসে এক ধরনের অভাব। আমি বিশেষ করে মঙ্গ শব্দটা না, মঙ্গা শব্দটা আমি বলি আজকে, এবং এটা আওয়ামী লীগের এবং বলেছেন মঙ্গাকে জাদুঘরে পাঠাবে, এর জাদুঘরে পাঠানো হয়েছে। তো লোডশেডিংও জাদুঘরে, কিন্তু আমরা এটা বলি বিশেষ করে হ্যাঁ জাদুঘরে যাবে না, আবার ফিরে আসবে না, কারণ এটা পৃথিবীর যে পরিস্থিতি এটার বাইরে আমরা নই। বৈশ্বিক যে পরিস্থিতিতে আজকে যে ডিজেলের দাম বেড়ে যাওয়া, সব কিছু মিলিয়ে যে সারা বাংলাদেশের যে সারা পৃথিবীর যে ক্রাইসিস সেটা আমরাও ফেস করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা অবশ্যই অস্বীকার করার মতো না, এখানে মিথ্যা বলারও কিছু নেই। কারণ বিএনপি একটা ডাহা মিথ্যার একটা দল, প্রতি মুহূর্তে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। আমরা বিএনপি যখন একটানা 21 বছর ক্ষমতায় ছিল ছলে বলে কৌশলে, তখনও দেখেছি সত্যকে কীভাবে মিথ্যার সাথে একটানা, মানে 75-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল বিএনপি সহ অন্যান্য দল 96 পর্যন্ত, আমরা তখন দেখেছি কীভাবে মিথ্যাকে এস্টাবলিশ করা যায়। তারপর 96 থেকে 91 থেকে 96 তিনি ক্ষমতায় ছিলেন, তারপর দেখেছি একটা মিথ্যে জন্মদিন তারা পালন করেছেন। এইভাবে মিথ্যার সাথে যে বসবাস সেটা বিএনপির পক্ষে সম্ভব। কিন্তু এটাই বলতে চাই, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং শুধুমাত্র বাংলাদেশের প্রবীণ দল বললে হবে না। আমি মনে করি সাউথ এশিয়াতে আওয়ামী লীগ একটা অন্যতম একটা প্রবীণ দল। তাদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে জনগণের ভাষা বোঝার যে ক্ষমতা সেটা অন্য কোনো দলের আছে বলে আমি মনে করি না। ভোট এবং ভাতের কথা বলেছেন, আমরা এখনও মনে আছে 81 সনে, হয়তো আমি অনেক ছোট, কিন্তু পত্রিকার একটা জিনিস আমাকে খুবই আকৃষ্ট করেছে। মাননীয় আজকের প্রধানমন্ত্রী যিনি, বঙ্গবন্ধু কন্যা যখন দেশে ফিরে এসেছিলেন, তিনি বলেছেন আমার সংগ্রামে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দুবেলা ভাত খেতে পারতো না, এবং তিনি বলছেন বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল মানুষের মুখে হাসি ফোটানো, সেই হাসি ফোটানোর সংগ্রামটা তিনি করেছেন। এদেশের ভোটের কোনো ভোটই তো বাংলাদেশে ছিল না। আমরা দেখি 75-এর পরে যারা ক্ষমতায় এসেছে তারা হানার ভোট করেছেন, গুন্ডা এবং হুন্ডার নির্বাচন, এগুলো কিন্তু একদম জনশ্রুতি আছে, গুন্ডা নির্বাচন ঠান্ডা। এবং আপনি দেখেন সেই হানা ভোটের যেই কারসাজি, গার্ডিয়ান মতো একটা পত্রিকায় সেদিন নিউজ হয়েছিল, প্রতি মিনিটেই কিন্তু 100টা ভোট পড়েছেন। এইভাবে তিনি হানা ভোট করে তিনি ক্ষমতাকে পাকাপোক্ত করে চেষ্টা করেছেন। তিনি যে ওথ নিয়েছিলেন তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে থাকবেন। আমি শেষ করছি, সমস্ত কিছু সংবিধানকে লঙ্ঘন করা থেকে শুরু করে প্রতি মুহূর্তে দেশের বিরুদ্ধে কাজ করা সে বিএনপির পক্ষে সম্ভব ছিল। এখন তিনি বলেছেন তাদের নেতা দুজনের কথা তিনি বলেছেন, দুজনেই কিন্তু নানা ধরনের অপরাধের কারণে এবং যেভাবে আইনের মাধ্যমেই কিন্তু তারা কনভিক্টেড হয়েছেন, এবং তারা রাজনীতি থেকে এবং আগামীতে, এবং আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি বলেছেন বিএনপির নেতা কে হবেন, এবং তিনি বলেছেন কে কিভাবে জেলে আছেন, এবং আগামী নির্বাচনে তারা কিন্তু নির্বাচন করতে পারবেন না। এটা হলো আইনি একটা বাধা আছেন তাদের পক্ষে। তো বিএনপি হলো একটা নেতৃত্ব শূন্য দল, এখন মাঠ গরম করার কিছু কথা বলছেন, এবং কথা বলে তাদের যে ঝিমিয়ে যাওয়া যেই কর্মী আছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তাদের একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করছেন। আর কাদের যেটা বলেছেন বিএনপির একটা লড়াই হলো, তারা স্বপ্ন দেখছে ডিসেম্বরের মধ্যে সবকিছু সম্ভব। এভাবে স্বপ্ন কিন্তু 15 বছর যাবত তারা দেখছেন, কখনো ঈদের পর কখনো পূজার পরে। আমার প্রশ্ন ছিল মোহাম্মদ সালাউদ্দিন, যে বিএনপি ওবায়দুল কাদের কেন আগেভাগেই বলছে? বিএনপি তো কখনো বলে নাই যে মাঠ দখল করে রাখবে। না, বিএনপি কখনোই বলে না। বিএনপি তো প্রতি মুহূর্তেই বলছে, আপনি তাদের নেতাদের বক্তব্যগুলো শুনেন, 10 ডিসেম্বরের পরে দেশ তাদের দখলে থাকবে, 10 ডিসেম্বরের পরে আওয়ামী লীগের পতন হবে। একজন নেতাই উনি বলেছেন, কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখেছি যে মির্জা ফখরুল প্রেস ব্রিফিং করে
একটি ব্যাখ্যা দিয়েছে 10 ডিসেম্বর কি হবে। হ্যাঁ, 10 ডিসেম্বর কে উনি ব্যাখ্যা দিয়েছেন কারণ ওরা ভয় পেয়েছেন জনগণকে। বিএনপিকে কিন্তু আপনি দেখেন 14 সনে তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমি মনে করি জনগণকে ভয় পেয়েছে এবং সে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। একটু শুনে আসি জনাব আবু জাফর সূর্য, এই যে 10 ডিসেম্বর রাজনীতিতে কি হচ্ছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শককে যারা আমাদেরকে কষ্ট করে এই গভীর রাতেও শুনছেন। বিশ্বকাপের খেলা চলছে যে জ্বরের মধ্য দিয়েও যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ, এবং দুই সহ আলোচক দুজনেই কথা বলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি। আর একজনে বিএনপির কথা বলেছেন, একজন আওয়ামী লীগের কথা বলেছেন। আমরা আসলে বাংলাদেশের কথা বলতে চাই, যে বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের কষ্টের মধ্য দিয়ে সেই দেশটায় যে কথা বলেছিল 1971 সালে, সে কথা আমরা রক্ষা করতে পেরেছি কিনা, এই কথাগুলো যদি ওনারা বলতেন আমারও ভালো লাগতো, আপনারও ভালো লাগতো। আপনিও এই দেশের নাগরিক, আমরাও নাগরিক। এই বাংলাদেশটাই বাস্তবতা, এবং ভবিষ্যৎ আজকে বর্তমান ভবিষ্যৎকে পথ দেখাবে। আর আপনি আমাকে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই দুই দল যখন কথা বলছে, দুই পক্ষে, ওনারাই বলতে পারবে 10ই ডিসেম্বর কি হবে। না কিন্তু দুই দলের মধ্যে থেকেই এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। দুই দলের যে তৎপরতা, তা নিয়ে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে 10ই ডিসেম্বর। হ্যাঁ, এটা একটা কথা, সেটা বলার জায়গা আছে। কি হবে 10ই ডিসেম্বর, তার চেয়ে এটার কথা বল। সেটা হচ্ছে যে এই দুই দল যদি বলতে পারে, যেমন ওয়াহিদুজ্জামান সাহেব বলতেছিলেন যে অর্থনীতির যে অবস্থা রয়েছে, কিংবা সালাউদ্দিন সাহেব বলেছেন যে বৈশ্বিক যে অর্থনীতিতে, সেই অর্থনীতির ঢেউ বাংলাদেশে লাগবে। সেই দুইটা জিনিসই যদি চিন্তা করি, বাংলাদেশের 17-18 কোটি মানুষকে নিয়ে যে ডিসেম্বরে বাংলাদেশের মানুষের কি হতে পারে, ডিসেম্বরটা কিভাবে অর্থনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, কিভাবে আমাদের আমনের ফসলটা আমাদেরই হবে, কিভাবে স্কুলের শিক্ষার্থী যারা ভর্তি হবে ডিসেম্বরে তাদের সংকটটা কীভাবে, আর্থিক যে সংকটে তারা পড়বে সেইটার কি অবস্থা হবে, এই ব্যবস্থাপনার সাথে ওনারা দুজনেই বলবেন যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মানে সোনার হরিণটা কোনটা? সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। যে দেশে যদি কোনো সংকট থাকে, খাদ্যের সংকট থাকে, কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকে, কিংবা বিদ্যুৎ যে সংকট আছে সেই সংকটটা অনেকটা কেটে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি বৈশ্বিকভাবে, এইটা মোকাবেলা করবার জন্য আমরা কতটাকে নিজেরা জ্বালানি ব্যয় কমাতে পারি, সেই সব বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করা হবে। আগামী দিনে মাঠটা দখল কি করতে চাই, একজনে মনে করবেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় থাকবই, আর একজনে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তুমি তো 14 বছর থাকলা, আমাকে এখন কিছু দিন দাও। তাই এটা যদি মূল স্টেক হোল্ডার হলো জনগণ, জনগণের রাষ্ট্র, জনগণ তার যে ভোটের কথা বলছেন, জনগণ 5 বছর পরে আমাদের বিদ্যমান সংবিধানের কাঠামোতে 5 বছর পরে একদিন রাষ্ট্রের মালিকানা তাদের নিজের বুক পকেটে রাখে, যেদিন নির্বাচন হয়, সাধারণ নির্বাচন হয়। তো সেই দিন বুক পকেটে রেখে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনী ইস্তেহার দিবে যে 5টি বছর আপনার রাষ্ট্রের মালিক আপনারা, আপনাদেরকে এই 5টি বছর যদি আমার উপরে আস্থা রাখেন, আমি আপনার রাষ্ট্রটাকে এইভাবে পরিচালনা করব। সেই অনুসারে নাগরিক হিসেবে, মালিক হিসেবে আপনার রাষ্ট্রের কাছ থেকে এই সুযোগ সুবিধা পাবেন। শেখ ওয়াহিদুজ্জামান, আমরা আলোচনা করছিলাম যেটি হয়েছে 10 তারিখকে সামনে রেখে রাজনীতিতে এক ধরনের উত্তাপ আছে, আমরা লক্ষ্য করছি। এমনি একটি পরিস্থিতিতে ওয়াহিদুল কাদের ইতিমধ্যে মানে বলেছেন যে 10 ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে মির্জা ফখরুল ব্যাকফুটে। আসলে কি মনে হয় আপনারা কি আমরা একটা সুবিধাজনক অবস্থান পার করছে এই মুহূর্তে মনে হয়? কেমন? সেটা হলো এরকম, আপনারা দেখবেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সর্বশেষ সিলেট যে বৃহৎ জনসভাগুলো হলো, এইসব জনসভাগুলো ঘোষণা দেওয়ার পরপরই আমাদের থেকে জনসভা প্রচারের যে ক্ষেত্রগুলো ছিল এগুলো বেশ কিছুদিন আগে থেকেই সংকুচিত। যেমন আগে পাবলিসিটি করার জন্য মাইক থাকতো, পোস্টার থাকতো, এগুলো এখন করা যায় না, করা হয়ও না বিভিন্ন কারণে। এখন আর মাইকিং এর সিস্টেম তো নাই, হয় না, খুব দু এক কম, ভেরি ফিউ। মূল যেটা হয়ে যায় সেটা হচ্ছে মুখে মুখে, কথায় কথায়, আর করে দেয় সরকারি দল। তারা 3টে কাজ করে। একটা হচ্ছে অমুক দিনের অমুক জনসভায় যদি বিএনপি বাড়াবাড়ি করে
তাহলে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। তাহলে একটা পাবলিসিটি হলো যে ওই দিন একটা জনসভা আমাদের আছে। সেকেন্ডলি তারা একটা ধর্মঘট দেওয়ার ব্যবস্থা করে দেয়, হরতাল দিয়ে কারণবিহীন, এবং এগুলো তাদের থেকে করা হয়, এটা প্রমাণিত, তারা নিজেরাও জানে এটা তারা করছে, স্বীকার করুক অস্বীকার করুক। তাতে জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা এবং তীব্র জিদ তৈরি হয়। আপনি জীবনে কোনো দিন ইতিহাস যারা পড়েছেন পড়েন, আপনারা সবাই ইতিহাস পড়েছেন পড়েন, কোনো জনসভায় লোক হাজির হওয়ার জন্যে 2 দিন 3 দিন 4 দিন আগে বাড়ি থেকে চাল চিড়া লাকড়ি নিয়ে হাজির হয়, এরকম কোনো ইতিহাস আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে কোনোদিন পড়িনি। বাংলাদেশে কিন্তু সেটা হয়েছে এবং ক্রমাগত প্রতিদিন হচ্ছে। তারা সেখানে এসে থাকছে, রাত্রিবেলায় বিছানা বিছিয়ে ঘুমাচ্ছে। আপনারা ব্যবস্থা করছেন। রাজনৈতিক দলের জনসভায় তারা বক্তৃতা শুনছে। কোন দলের? যে দলের নেতৃত্ব শূন্যতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় কথা বলেন, কে নেতা হবে বিএনপির, কে নেতৃত্ব দেবে বিএনপির। এ প্রসঙ্গে আমি একটা তির্যক কথা আজকে বলবো, একটু পরে বলি, আগে এইটুকু বলে নেই। সেটি হলো এই যে যেমন 10 তারিখ নিয়ে যে কথা হচ্ছে, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব 2-3টি কথা বলেছেন। ওনার শারীরিক অবস্থা নিয়ে আমি কোনো মন্তব্য করা সমুচিত বলে মনে করি না, কথার ধরন নিয়েও কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করি। যে কায়দায় যে কথাগুলো বলেন মানুষ শোনে, কে হাসে না তা বলে মন্তব্য করি না, তবে অনেকে হাসে বলে আমি শুনেছি। উনি যে কথাগুলো বলেন সেই কথার মধ্যে একটা কথা উনি আজকে বলেছেন, বিএনপি স্বাধীনতার শত্রু। অবাক হয়ে যায় এই ভেবে, জনাব ওবায়দুল কাদের সাহেব নিজে কোন ফ্রন্টে যুদ্ধ করেছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন না, অথচ তিনি ইঙ্গিত করছেন সেই দলকে যে দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যে দলের নেতা জেট ফোর্সের প্রধান ছিলেন, যে দলের নেতা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে একদম বাংলাদেশের বলছে স্বাধীনতার শত্রু বিএনপি। 2 নম্বর বলছেন 10 তারিখ নিয়ে তাদের একটা ভীতি কাজ করছে তাদের ভিতরে। 10 তারিখ কি হবে? একটা জনসভা হবে। এই জনসভা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে। এরকম জনসভা বাংলাদেশের ইতিহাসে অনেক দলেরই অনেক সময় হয়েছে। এরশাদ আমল এরশাদের হয়েছে, বিএনপির এক সময় হয়েছে, আওয়ামী লীগের এক সময় হয়েছে, ভবিষ্যতে হবে। এটি গণতান্ত্রিক রাজনীতির একটি চর্চা, সেখানে আমরা আসব। সরকারের উচিত সেই জনসভা সুন্দরভাবে যাতে আমরা আসতে পারি, করতে পারি, সেটা করা। বরং 10 দিন আগে হরতাল দিয়ে, 15 দিন আগে হোটেলগুলো বন্ধ করে দিয়ে, 16 দিন আগে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে, এলাকায় এলাকায় পুলিশ দিয়ে মামলা দিয়ে মিথ্যা হয়রানি করে ভয় সৃষ্টি করা তো সরকারের কাজ না। তারা এমনভাবে সেটা করছে, আমার মনে হয় 2-1 সময় যে ওনার সার্বিক যে অবস্থা এবং এই দলটির যে অবস্থা, তাতে 10 তারিখ আসার আগেই এই দলের স্ট্যামিনা ফেল করে কিনা সন্দেহ। এই আওয়ামী লীগের সম্ভাবনা আমি দেখছি ইদানিং। কথা বলে জনসভা নিয়ে, একটা জনসভায় কিন্তু মির্জা ফখরুল বলেন নাই 10 তারিখের জনসভায় আপনারা আসবেন, দল বেঁধে আসবেন। খেয়াল করে দেখেন, একটাতেও বলেন নাই। খুলনাও বলেন নাই, রাজশাহীতেও বলবেন না, সিলেটেও বলেন নাই, চিটাগাঙ্গেও বলেন নাই। অথচ পাবলিসিটি প্রতিদিন আওয়ামী লীগের নেতারা করে যাচ্ছেন। আজকে যে কজন মন্ত্রী কথা বলেছেন, তথ্যমন্ত্রী তিনি ওই লাইনে কথা বলেছেন, আমাদের সাধারণ সম্পাদক সাহেব আওয়ামী লীগের উনিও ওই লাইনে কথা বলেছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও ওই লাইনে কথা বলেছেন। সেটা তো স্বাভাবিক। জনসভার জন্য কোন স্থান দেয়া হবে ওটা ভেবে দেখছেন। একটু শুনে আসি, ঠিক ভয় যে তারা পেয়েছে এটা বোঝা যায়। আমরা ভয় দেওয়ার জন্য বলি নাই, আমরা বলছি জনগণের অধিকার আদায় করার জন্য বলছি। সময় আছে, দ্রুত আপনাদের মতিভ্রম নষ্ট করে মতিতে ফিরে আসেন। এই দেশে যে জন্য আপনাদের অনেকে যুদ্ধ করেছিল, ভোটাধিকারের জন্য, জনগণের শান্তির জন্য, আইন প্রয়োগের সুযোগের জন্য, এবং মাহমুদ সালাউদ্দিন, আমি ওই ইয়ার দিকে যেতে চাই না, ওই যে বিতর্কটি তৈরি করেছে আমার মনে হয় আমি মোটামুটি আমি হিস পেয়েছি। আমি যে বলি, আচ্ছা প্রশ্ন করার সময় দেন যে ওই যে পরবর্তী নেতা নিয়ে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এরকম, আমি দেখছি আজকেই পর্যালোচনা করলাম, আমরা সবাই তো মারা যাব, এটাই তো বিধান। আমরা যারা আছি প্রত্যেকেই মারা যাব কখনো না কখনো। জানি না মাননীয় প্রধানমন্ত্রী কত কাল বাঁচবেন, নিশ্চয়ই এক সময় মরতে তো আমাদের হবেই, ধরে নিলাম সে স্বাভাবিকভাবেই। তারপরে আমাদের নেতৃত্ব দেবে কে? ভেবে দেখেছেন? আমরা তো তারেক জিয়াকে নিয়ে ভাবি। আপনারা 24 ঘন্টা বক্তৃতা করতে গেলে তারেক জিয়ার নাম বলেন, সেটাও তো একটা ফোবিয়া। আর তারেক জিয়া কত বড় নেতা এটা আপনাদের মুখ থেকে বেরোয় ঘন ঘন। বিএনপি নেতৃত্বে আর ঘাটতি হবে না, আপনাদের কেউ নাই।
আচ্ছা, আমি অনেক কথা বলেছেন, সব কথার তো জবাব দেওয়া যাবে না, তবে বিএনপির একটা সৌভাগ্য, তারা মিটিং মিছিল করছে, সব কিছু করছে, তাদের বোমা তাদেরকে খোঁজা, বোমা পিছনে তারা করছে না। আর আমরা যখন মিছিল মিটিং করতাম, আমরা এই যে 21 আগস্টের গ্রেনেড হামলার মতো হামলাও ফেস করেছি, আর আমাদের নেতাদেরকে কীভাবে প্রকাশ্য দিবালুকে বোমা মেরে হত্যা করা হয়েছে এটা কিন্তু বাংলার মানুষ জানে। তো সুতরাং এগুলোর মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা রাজনীতি করেছি, আমাদের আদর্শকে প্রচার করেছি, আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন ছিলাম, জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, জনগণ আমাদের ফেভারে ছিল বলে আমরা সাকসেস হয়েছিলাম সেদিন আন্দোলনে। তো আওয়ামী লীগ কাকে ভয় পায়? আইয়ুব খান রক্তচক্ষুকে আওয়ামী লীগ ভয় পায়নি। বিভিন্ন দুঃশাসন, যারা সামরিক কায়দায় বাংলাদেশে এসে সামরিক উর্দি পরে বাংলাদেশে এসে শাসন করেছে বোমা এবং লাঠি দিয়ে, তাদেরকে আমরা ভয় পাইনি। সুতরাং আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কখনোই কোনো লাভ হবে না। আর একটা কথা বলেছেন আপনি, এইটা আসলে খুবই চর্বিত চর্পণ হয়ে যে আমরা অনেকবার বলি, আমাদের নেতারাও বলেন, সবসময় আমাদের বলতেও বাধ্য করেন আপনারা, আপনি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার পক্ষের শক্তি, অনেক কথা বলেছেন। যেই দল এই এক রাজাকারের হাতে আমাদের 30 লক্ষ শহীদের রক্ত ধোয়া পতাকা তুলে দেয়, সেই দল কতটুকু স্বাধীনতার সপক্ষে এটা জনগণই বিচার করবে। শুধু একটা উদাহরণ দিব, আমি তোফাইল ভাইয়ের একটা ইন্টারভিউ পড়েছিলাম স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে। তিনি বলেছেন স্বাধীনতার 25 বছরে তাকে কুষ্টিয়া কারাগারে নেওয়া হচ্ছে, তিনি ফেরিতে আছেন এবং একই ফেরিতে মুজাহিদুল ইসলাম আছেন, তিনি রাষ্ট্রীয় পতাকা নিয়ে, তিনি সম্ভবত সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। বলছে স্বাধীনতার 25 বছরে আমি তোফাইল আহমেদের হাতে হাত করা আর একজন রাজাকারের হাতে রাষ্ট্রীয় পতাকা, যে পতাকার জন্য আমরা যুদ্ধ করেছি। এই হলো বিএনপির চরিত্র। তো আর রাষ্ট্রপতিকে রাজাকার বানিয়েছিলাম, আমরা ক্যাম্পাসে স্লোগান দিয়েছিলাম, রাষ্ট্রপতি রাজাকার এই লজ্জা খালেদার। আমরা 1992 সনে এই স্লোগান ক্যাম্পাসে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এই দলটা নিয়ে। তো সুতরাং স্বাধীনতার শত্রু বলেছেন, কিন্তু এমনি এমনি না, অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু তারা এই খেতাবটা নিজেরাই নিয়েছেন বেছে। আর একটা হলো বিএনপির আন্দোলন। বিএনপির আন্দোলন বেগম জিয়া তার যে গুলশানের অফিস ছিলেন সেখানে কিন্তু নিজে স্বেচ্ছায় বন্দী হয়ে বলেছেন আমি এখানে আন্দোলন সাকসেস না হোক, তিনি অবরোধ রেখেছেন সারা বাংলাদেশে, অনির্দিষ্টকালের অবরোধ, এবং আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি সেই ঘর থেকে বের হবেন না। তিনি তার সেই অফিসকে তিনি তার বাসা বানিয়েছিলেন এবং সেখানে তিনি ছিলেন দীর্ঘদিন। তারপর স্বেচ্ছায় ফিরে গিয়েছেন, সে অবরোধ কিন্তু এখনও উঠে নেই। 14 সন গেছেন, 18 সন গেছেন, এখন আবারও তারা মুভমেন্ট করছে, এর মধ্যে কিন্তু অবরোধ উঠে নেই। আর বিএনপি এই যে সভা সমাবেশ করার অধিকার নাই, কথা বলতে দিচ্ছে না, মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। পরিবহন ধর্মঘট, বিএনপির সমাবেশ দেখলেই তো পরিবহন যারা আছেন তারা তো ভয় পায়। আমরা দেখেছি কিভাবে জ্বালাও আন্দোলন করেছে। আগুন সন্ত্রাস শব্দটা কিন্তু বিএনপির কারণেই বাংলাদেশে এসেছে। আগুন সন্ত্রাসের সেই লেলিহান শিকার কিন্তু আমরা এখনো ভুলি নাই। আমরা দেখেছি বাসের হেল্পার সোহাগ কিভাবে মারা গেছে, আমরা দেখেছি মিঠা পুকুরে কিভাবে 7 মাসের অন্তঃসত্ত্বা নারীকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু আমরা এসেছি। এখন কেউ যদি ধর্মঘটটা কেটে কিন্তু আওয়ামী লীগ দায়ী নেয়। আর সমাবেশে মানুষ তো আসছে, মানুষ তো কোথাও বাধা দেওয়া হচ্ছে না, বিএনপি প্রকাশ্যে সমাবেশ করতে পারছে। কিন্তু এমন একটি সময় ছিল আমরা কোনো প্রকাশ্যে সমাবেশ করতে দিই নাই। সারাদিন নানা কথা বলার পরে গুলশান কার্যালয় কিংবা পল্টন কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা রিজভী সাহেব তিনি প্রেস কনফারেন্স করে বলেন আমাদের কোথাও সমাবেশ করতে দিতে হচ্ছে না, আমাদের কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা হলো বিএনপির চরিত্র। আর বিএনপি তো একটা ডাহা মিথ্যাবাদী একটা দল, বাংলাদেশের ইতিহাসে না, আমি বলবো পৃথিবীতে যে কটা খুব মিথ্যাবাদী দল আছে তার মধ্যে বিএনপি একটা, যে বিএনপি প্রতি মুহূর্তে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির দুটো মিথ্যা সর্বপ্রথম বলবো স্বাধীনতার ঘোষণা। আপনি বলেন আমি শেষ করি না, এটা আমাকে বলতে দিতে হবে। না, এটা একটা মীমাংসিত বিষয়কে কিভাবে তার মিথ্যা দিয়ে ঢেকেছে আমি বলি। স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। আমি শেষ করি প্লিজ, এটা আমাকে বলতে দিতেই হবে। না এটা হিস্ট্রির অংশ, না এটা আমি বলবো, এটা আমি বলবো, এটা বলার পর আপনি আমাকে প্রশ্ন করবেন। এটা আমি বলি 26শে মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমি শেষ করি, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা সমস্ত বইয়ে কিন্তু আমরা পড়েছি স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ। বঙ্গবন্ধু গ্রেফতারের আগে কিভাবে ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটাও আমরা জানি। এবং 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আরও 4 জনের সাথে জিয়াউর রহমান কীভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন সেটাও আমরা জানি। কিন্তু আমরা দেখলাম বিএনপি 91 থেকে 96 তাদের হিস্ট্রি নিয়ে কোনো ধরনের নানা ধরনের চেষ্টা করেছেন। হঠাৎ করে দেখলাম জিয়াউর রহমানকে 26শে মার্চ তারা নিয়ে এসেছে। আরেকটা মিথ্যা বলি, একটা মানুষের জন্মদিন আরোপিত জন্মদিন। আপনি দেখেন উনি যখন 91 থেকে 96 ক্ষমতায় ছিলেন তখন কিন্তু যে প্রধানমন্ত্রী হিসাবে যে জীবনীটা পাঠানো হয় পত্রপত্রিকায় তার তথ্য মন্ত্রণালয় থেকে, সেখানে কিন্তু লেখা হয়েছে বেগম খালেদা 1946 সনের 19শে আগস্ট জন্মগ্রহণ করেন। সেদিনকার সেই জীবনী পত্রপত্রিকা দেখলে আপনারা পাবেন। কিন্তু
হঠাৎ করে 96 সালে ক্ষমতায় যাওয়ার পর তার জন্মদিন করা হলো কখন? 15 আগস্ট। কোন দিন 15 আগস্ট? যেদিন বঙ্গবন্ধু কন্যা তার সবাইকে হারিয়েছেন। এর চেয়ে ভয়ঙ্কর মিথ্যা কি হতে পারে? এই আলোচনাটা কি আমি আজকে আলোচনা করব? না, এটা আমি প্রাসঙ্গিক ক্রমে আনছি, এটা আপনিই বলেন না। শুনেন, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা এই দলের কর্মী, 15 আগস্ট আমাদের কাছে খুব ইমোশনের একটা জায়গা, এবং বঙ্গবন্ধু কন্যার কাছে কত ইমোশন এটা কিন্তু বোঝানো যাবে না। একই দিনে একই সাথে উনি 18 জন মানুষকে হারিয়েছেন, এবং সেদিন একজন মানুষ উল্লাস করেন, কেক কাটেন, এবং তিনি বারবার বলেছেন 15 আগস্ট যখন আপনি কেক কাটেন তখন মনে হয় রাসেলের বুকের উপর দিয়ে ছুরিটা চালানো হচ্ছে। তিনি বলেছেন আমার মৃত পিতার উপর দিয়ে আপনি ছুরিটা চালাচ্ছেন। আমরা দেখেছি ভয়ঙ্কর উল্লাস করেছে বাংলাদেশে। জনাব আবু জাফর সূর্য, শুনতে চাই, বর্তমান দুদল মাঠে আছে, রাজনীতি নিয়ে এক ধরনের উত্তাপ আছে, যে উত্তাপ আমরা আজকের টেবিলেও দেখতে পাচ্ছি। আসলে এর সমাধান কোথায়? ধন্যবাদ। দুজনের কথা শুনছিলাম, আপনার মধ্যে থেকে প্রসঙ্গ একটু অন্যদিকে নিয়ে গেছেন, আপনাকে সেই মুন্সিয়ানার জন্য ধন্যবাদ। তো সমাধান আসলে সমাধান জনগণের কাছে। জনগণ 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিল, সেই রাষ্ট্রে শান্তিতে থাকতে চায়, ন্যায্যতার মধ্যে থাকতে চায়, সাম্যের মধ্যে থাকতে চায়, শোষণ মুক্তির মধ্যে থাকতে চায়, তার অধিকারটুকু প্রতিষ্ঠা করতে চায়। আমরা যারা রাজনীতিক, দুই দলের রাজনীতি এর বাইরেও কেউ করছে। এখন বড় দুইটা দলকে যদি মাঠে রেখেই যে অন্যদেরকে, তাদের প্রতি কিন্তু অবিচার করা হয়। এই বাংলাদেশ বিনির্মাণে শুধুমাত্র যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, নিঃসন্দেহে ইতিহাস সত্যটা, কিন্তু সেই মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বের সাথে অন্য ন্যাপ, কমিউনিস্ট পার্টি, অন্য রাজনৈতিক শক্তিও কিন্তু যুক্ত ছিল। এখন যদি ইতিহাসের কথা দুজনেই আলোচনা করেছেন, ইতিহাস কি একটা পাঠশালা পরিকল্পনা? ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাস লেখা হয়ে গেছে? ব্যাপারটা তা নয়। ইতিহাস কি যে 5 বছরের মধ্যে ইতিহাস যা আছে লিখে ফেললাম, বা একটা প্রকল্প নিলাম যে 5 বছরের মধ্যে ইতিহাস লিখে ফেলবো? ব্যাপারটা কিন্তু ওরকম নয়। এদেশের জনগণকে জনগণের কথা বলতে দেন। এই দ্বিদলীয় রাজনীতির বাইরেও যে মানুষগুলো আছে যারা মানুষের কথা বলে, কথাটা শোনেন না। এখন এই দুইটা দল মাঠে রয়েছে, যারা 10ই ডিসেম্বর মাঠ দখল করতে চায়, আর একটা দল বলতেছে 10ই ডিসেম্বর মাঠ আমরাও দখলে রাখবো। মাঠ এই 10ই ডিসেম্বরের মধ্যে আপনার চালের দাম যদি বৃদ্ধি হয় সেটা কমানোর ব্যবস্থা করেন, কিংবা অন্য কোনো যদি সংকট থাকে সেই সংকটের জন্য রূপরেখা জনগণের কাছে দেন। নির্বাচন তো যদি এই সংবিধান বা এই প্রক্রিয়া থাকে তাহলে আরও 1 বছর দূরে। আপনারা এই 26শে মার্চ স্বাধীনতার কি ঘোষণা দিয়েছেন, কিংবা 15ই আগস্ট কী হয়েছে, 21শে আগস্ট কী হয়েছে, এগুলো আমাদের ক্ষত বা আমাদের একটা উচ্ছ্বাসের জায়গা, যার যার মতো রাজনৈতিক বিশ্বাসে থাকতে পারে। কিন্তু মীমাংসিত যে বিষয় ছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই মীমাংসিত বিষয়টি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই যে বাঙালি জাতীয়তাবাদ, এই বিষয়গুলোর উপরে যে পাঠাতনের উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে, সেই বাংলাদেশে 50 বছর পরও আপনি যখন এই কথাগুলো বলেন যে 15ই আগস্ট, হ্যাঁ 15 জাতির জনকের হত্যার দিবস, এটা তো সবচেয়ে বড় ট্র্যাজেডি জাতির জন্যে। কিন্তু আবার এ কথাও তো মনে করবেন, যে জাতি বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করার মধ্য দিয়ে আবার চুপচাপ ছিল, সে অনেক আলোচনা করতে পারবেন। কিন্তু কথাটা হলো শেষ পর্যন্ত ওইটা যে 10ই ডিসেম্বর কেন, আবার একটা 10ই ডিসেম্বর আসতেই পারে। এই যে মানুষগুলো শান্তিতে থাকতে চায়, দ্বিদলীয় যে রাজনীতির যে আপনার যে পাল্টাপাল্টি যুক্তি অপযুক্তি, এই দ্বিদলীয় যে রাজনীতিতে একটু বলি এদের ঝগড়া করব না, ঝগড়ার বাইরে কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের মুখে খাবার দিন, মানুষের বাসস্থান দিন, লেখাপড়ার নিশ্চয়তা দিন, চিকিৎসার ব্যবস্থা করুন। মিশের হাসপাতালে যে ফ্লোরে ঘুমিয়ে থাকে তার জন্য হাসপাতালে বেড সংখ্যা বানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করে দেন, সেসবগুলো তৈরি না। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে সেই ব্যবস্থাগুলো করেন। আমি একটু শেষের দিকে আছি, শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আমি একটু শুনতে চাই। মির্জা ফখরুল বলছেন একটি কথা নিয়ে আমাদের আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো যে জীবন বাজি রেখে আন্দোলন করছে। জীবন বাজি রাখার প্রশ্ন আসবে, খুবই সহজ জিনিস। তো আপনি দেখছেন আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, সেখানে জীবন বাজি রাখার প্রশ্ন আসবে। এই যে খুন হলো কয়জন, এই যে আন্দোলনগুলো যে হচ্ছে, এই জনসভাগুলো যে হচ্ছে, এর পিছনে ভোলায় খুন হলো, খুলনায় খুন হলো, ব্রাহ্মণবাড়িয়ায় খুন হলো কেন? ঠিক আমরা যাচ্ছি রাস্তায়, আমরা স্লোগান দিচ্ছি আমরা ভোটের অধিকার চাই, আমরা যাচ্ছি রাস্তায়, আমরা বলছি বিদ্যুতের লোডশেড বন্ধ করো, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করো, আমরা বলছি
বাংলাদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, বিদেশে পাচার বন্ধ করো। দাবিগুলো আমাদের উপরে পুলিশের গুলি যাবে কেন? আর পুলিশের গুলি গেলে, আমরা খুন হয়ে গেলে সরকার তার বিচার যদি না করে, তাহলে সঙ্গত কারণেই ধরে নিতে হয় আমরা জনগণের কথা বলতে রাস্তায় নামলে আমাদের জীবন বাজি ছাড়া অন্য কোনো পথ নেই। তখন আমরা সঙ্গত কারণেই ও প্রশ্নটি সামনে নিয়ে আসি। আমরা বলি জীবন বাজি রাখতে হলেও আমাদের রাখতে হবে। আরেকটি ইঙ্গিত দেখুন, গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বললেন মির্জা ফখরুল এখন ডিফেন্সিভ রোলে আছে। কত বড় বালসুলভ কথা। ডিফেন্সিভ কি প্রয়োজন? এটি তো বলছেন পরিষ্কার। হ্যাঁ, কেন বলবেন না? এটা কোনো কথা হলো? উনি প্রভোগ করছেন, মির্জা ফখরুলকে উনি প্রভোগ করছেন যে আপনি অফেন্সিভ হয়ে গোলযোগ বাঁধান, যুদ্ধ করেন, লড়াই করেন, আর আমরা পুলিশ দিয়ে গুলি করি। না না, আমাকে একটু বলতে দেন। 10 তারিখ নিয়ে আপনাদের নেতারা যে কথাটা বলেছিলেন আগে, সেখান থেকে আপনারা কিন্তু একটু সরে আসছেন, একটু ব্যাকফুটে। আমরা শুনেন, বিচ্ছিন্ন কিছু কথা আর সাধারণ সম্পাদকের কথা এক নয়। মির্জা ফখরুলের কথা, ওবায়দুল কাদেরের কথা, এটা জাতীয় নেতৃত্বের কথা। কিন্তু আমাদের অন্য কোনো নেতা, আমি একটা কথা বললাম, সেটা জাতীয় বক্তব্য হতে পারে না। এখানে আমি অনেক স্ল্যাং কথা বলে বসতে পারি, সেটা জাতীয় বক্তব্য হতে পারে না। ওটা আমার ব্যক্তিগত ভুল হতে পারে। সে ভুলের দায়ভার নিয়ে একজন জাতীয় নেতা, জাতীয় পর্যায়ের নেতা এমন কোনো অর্বাচীন সুলভ কথাবার্তা বলবেন না যা মানুষের কাছে হাস্যকর বলে মনে হয়। এটা তো পরিষ্কার একটা প্রভোকেশনের প্রক্রিয়ার মধ্যে পড়ে, যে তিনি প্রভোগ করছেন মির্জা ফখরুলকে যে আপনারা আসেন, মাঠে নামেন, গোলযোগ বাঁধান, আমরা পুলিশ দিয়ে গোলযোগ গুলি করি, আর সমস্ত দায় আপনাদের ঘাড়ে তুলে দেই। জি, আসবো আবার মোহাম্মদ সালাউদ্দিন। সুলতান ভাই আরেকটা কথা বলছেন, সালাউদ্দিন ভাই, এটা আমার খুব পেইনফুল। বিএনপি একটি মিথ্যাবাদী দল। না, আমার মনে হয় এখনো আমি আবারও বলছি, আমি আবারও বলছি বিএনপি একটা মিথ্যাবাদী দল। সুতরাং আমি বলি আলোচনা যাব না প্লিজ। শুধু সত্য নয়, সব সত্যকে সামনে উন্মোচন করে। আচ্ছা, আমি বলি, এটা আমি আমার যা বলার তাই বলেছি। আসলে মিথ্যাবাদী দল। আরেকটা বলি, উনি এতে বলেছেন অবশ্যই কোনো হত্যা এবং কারো খুন হওয়া, কেউ মারা যাওয়া, এটা কিন্তু অবশ্যই একটা, আমি মনে করি খুবই প্যাথেটিক একটা বিষয়। আমি জানি না কিভাবে কি হয়েছে, কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখেছি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা। কিন্তু আমরা এটাও দেখেছি, ওই যেই বিশেষ করে ভোলার মার্ডারটা নিয়ে কিন্তু এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সম্ভবত কি শাউন সম্ভবত নাম, তো আমরা দেখেছি এগুলা। কিন্তু আবার সম্ভবত আরেকটা নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমি ওইবিদেরকে যাব না, কিন্তু যে কোনো একটা মানুষ যে অকাল প্রয়াণ, এটা অবশ্যই অনেক বেশি পেইনফুল। কিন্তু এটা আমি দেখি, আমরা যদি বলি শুধুমাত্র সারের দাবিতে আমরা মিছিল বের করেছি কৃষক, সেখানে কিন্তু লাশ হয়ে ফিরে গেছে। বিদ্যুতের দাবিতে অসংখ্য ঘটনা। আমরা তো প্রতি মুহূর্তে জানাজা পড়তে পড়তে আমরা সারা বাংলাদেশ ঘুরেছি। শুধু আমি ব্যক্তিগত, আমি ছাত্রলীগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম। হিটলারের জানাজা পড়ে রংপুর থেকে আসছি, আমি চট্টগ্রাম গিয়েছি আমার মুর্তজার জানাজা পড়তে। অসংখ্য ঘটনা আমরা বলতে পারবো। জামাল ফকিরের লাশ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। 2,500 শুধু নৌকায় ভোট দেওয়ার অপরাধে আমাদের নেতার 2.5 বছর শিশুকে মেঘনা বক্ষে নিক্ষেপ করেছে। অনেক বলতে পারবো সারা বাংলাদেশে। মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতা আছে, এগুলো খুলনার মমতা আছে, এগুলো কিন্তু অনেক অনেক মঞ্জুরুল ইমাম সাহেব খুলনার, নাটোরের মমতা সাহেব, এই যে আমাদের শাহ ইসলাম কিবরিয়া সাহেব, আমাদের হাসানুল্লাহ মাস্টার সাহেব, চট্টগ্রামের ফারুক মাহমুদ সিদ্দিকী, এবং আমি নাজিরহাট কলেজ, একটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী কলেজ যেখানে 6,000 স্টুডেন্ট আছে, ও নাজিরহাট কলেজের অধ্যক্ষকে তার বাসায় ঢুকে কীভাবে খুন করা হয়েছে আমরা দেখেছি। সেই কলেজে এখন আমি গভর্নিং বোর্ডের দায়িত্বে আছি। না, আমাকে 10 সেকেন্ড বলতে দেন, এই কথাগুলো আপনারা কেন বলছেন? আমি ওই সময় আমি না, সালাউদ্দিন আমাকে বলতে দিতে হবে, আপনি বলতে দেন না কেন? কথাটা বলেন, তারপর আপনাকে আমি বলতে দিচ্ছি। এই কথাটা দিয়ে কি এটাই বুঝতে চান যে অতীতে যেহেতু এই কাজ বিএনপি করেছে, এখন আমরাও করব? আমি আপনাকে আবারও বলেছি, প্রথমেই বলেছি, কোনো হত্যা কখনোই কারো কাম্য হতে পারে না কোনো সুস্থ মানুষের। আমি ওইটাই বলেছি, এটা তো প্রথমেই আমি বলেছি। তারপর আমরা অতীতেও কিন্তু অনেক ধরনের ঘটনা দেখেছি, এবং আপনি দেখেন 21শে অগস্টে তো এটা বারবার আসে। 24 জন মানুষ মারা করে একই দিনে একটা জায়গায় হত্যা করা হয়েছে। খুবই কোইন্সিডেন্টলি বেঁচে গেছেন আওয়ামী লীগের জাতীয় নেতারা। সেদিন শুধু ট্রাকের নিচে যদি বোমা ফাটতো তাহলে কী অবস্থা হতো আপনারা জানেন। এবং আমরা দেখেছি এটাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হয়, জজ মেয়ে নাটক থেকে শুরু করে মিডিয়ার কল্যাণে তো আমরা সবই জেনেছি। এবং আমরা জানি এনটিভির প্রথম যে ভিডিও ফুটেজটা প্রচার করা হয়েছিল সেকেন্ড টাইম, সেটা প্রচার করা হয়নি সেদিন। আমরা এটাও কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, এবং যেভাবে হোক এটা তখন সরানো হয়েছে। তো এইভাবে কিন্তু অনেক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগকে আন্দোলন করতে হয়েছে, কিন্তু আমরা কখনোই পিছপা হইনি। ভয় পাওয়ার
দল কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যে আইয়ুব খান রক্তচক্ষুকে মোকাবেলা করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু নানা ধরনের অপশক্তিকে মোকাবেলা করে আজকে এখানে রয়েছে। এবং আজকে আমি মনে করি দক্ষিণ এশিয়ান, সারা বাংলাদেশে, সারা বিশ্বের যদি কোনো এবং খুব সুযোগ্য কোন নেতা হয়ে থাকে সেটা বাংলাদেশের শেখ হাসিনা। একটা কোভিডকে, একটা মহামারীকে তিনি কীভাবে মোকাবেলা করেছেন পৃথিবীকে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছেন। আজকে দেখেন অনেকে অনেক কথা বলেছেন, বিশেষ করে যে আজকে যে ক্রাইসিসটা, তিনি কিন্তু অভয় দিয়ে বলেছেন সারা বিশ্বে দুর্ভিক্ষ হয়তো বা হতে পারে, কিন্তু আমাদের দেশে হবে না। তিনি অভয় দিয়ে বলেছেন আগামী 2 মাসের মধ্যে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং যে উনি আমাকে অভয় দিচ্ছেন, উনি প্রতি মুহূর্তে জনগণকে যে সচেতন করছেন, এবং তিনি আরও বলছেন আপনি প্রতিটি জমি রাখবেন না, আপনার ইন্টারনাল প্রোডাকশনটা বাড়ান, আমাদের দেশের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি আমরা এগুলোকে খুব তাড়াতাড়ি আমরা ফেস করতে পারি। আমেরিকার মতো দেশ আমরা দেখেছি কোভিডের সময় তছনছ হয়ে গেছে, প্রতি মুহূর্তে আমরা নিউজ দেখেছি। এবং মধ্যপ্রাচ্যের মতো ধনী দেশগুলোর অবস্থা কী হয়েছে দেখেছি। সৌদি আরবে শুধু একটা জায়গায়, শুধু বাংলাদেশে মারা গেছে 500 জন মানুষ, বাংলাদেশের মানুষই মারা গেছিলেন টোটাল আমাদের লেবারদের মধ্যে। তো এই যে ঘটনাগুলোর পরে আমরা দেখেছি যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক সাহসের মধ্য দিয়ে উনি সেটাকে মোকাবেলা করেছেন, এবং জনগণকে সচেতন করে জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন মোকাবেলা করার জন্য। এবং আজকেও আমি মনে করি কোনো 10 ডিসেম্বর যত কিছু আসবে না আসুক, এটা ভয় পাওয়ার ইয়ার না। এবং বরং আপনি যে বলেছেন কথা বলতে দিতে হবে সালাউদ্দিন প্লিজ, এটা আমের 10 ডিসেম্বর নিয়ে কথা যেটা বলেছে আপনি সেটার কথার উত্তর আমাকে বলেন। সেটা হলো দীপু বলেছেন যে ওবায়দুল কাদের কোনো প্রভোগ করছে কিনা। না, আপনি একটা প্রথমেই কথা বলেছেন বিএনপি ব্যাকফুটে গেছে তাদের, এবং উনি ডিফেন্সের নিয়ে যেটা বলেছেন, বিএনপি আসলে এখন একটা সমাবেশ করতে চাই এর ঘোষণা দিয়ে দিয়েছে। এবং আমি তো মনে করি সরকার কোথাও কোনো সমাবেশে বাধা দিচ্ছে না, এবং 10 ডিসেম্বর হয়তো বা সমাবেশ হবে তাদেরও। আমাদের তো প্রতি মুহূর্তে প্রতিনিয়তই হচ্ছে। আজকেও ঢাকা উত্তর মহানগর উত্তর কিন্তু একটা বড় একটা প্রোগ্রাম হয়েছে, এবং আমাদের ছাত্রলীগের সম্মেলন আছে, যুব মহিলা লীগের সম্মেলন আছে, মহিলা আওয়ামী লীগের সম্মেলন আছে, সেন্ট্রাল আওয়ামী লীগের সম্মেলন আছে, নানাভাবে আমাদের গণজমায়েত হচ্ছে। আমি সেটা বলছি না, বলছি যে দীপু যেটা বলল যে ওবায়দুল কাদের এই কথা বলে উত্তপ্ত করতে চাচ্ছে। না, উত্তপ্ত করার কি আছে এখানে? বিএনপি তো একটু রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না এই উত্তপ্তটা, আমার মনে হয় না যে উত্তপ্তটা খুব বেশি কাজে দিবে বিএনপি। জি, বিএনপি উত্তপ্ত করতে চাচ্ছে, কিন্তু এটা খুব কাজে আসবে বলে মনে হয় না। বিএনপি যে কর্মসূচিটা দিয়েছে আমার কাছে যতটুকু মনে হয় সাদামাটা পক্ষাপক্ষের বিষয় নয়। বিএনপি দীর্ঘদিন পর্যন্ত এ ধরনের বড় কোনো গ্যাদারিং করতে পারেনি, এবং দেশে অনেকগুলো সংকট গিয়েছে, আর আমরা নিজেরাও চোখে দিয়েছি। সালাউদ্দিন ভাই যে কথাগুলো বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় কোভিডের সময় সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছে, অর্থনৈতিকভাবে যে অবস্থায় রাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার চেয়ে আরও ভালো করেছে। রাষ্ট্রের সম্পদ সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে উনি এগিয়ে নিয়েছেন। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের যে সংকটগুলো তৈরি হয়েছে, বাজারের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো সময় আমরা গণমাধ্যমে দেখেছি, আপনিও গণমাধ্যমের মানুষ কাঞ্চন ভাই, সেটা হলো যে কিছু টাকা বিদেশে পাচার হয়ে গেছে, পার্লামেন্টে বিদেশে টাকা পাচারের বিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছে, তথ্যমন্ত্রী একটা ব্রিফিং দিয়েছে, কিংবা উচ্চ আদালতও এই বিষয় নিয়ে কথা বলেছে। সেই সব সংকটগুলোর সময় বিএনপিকে আমরা রাজপথে অনুপস্থিত দেখেছি। এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে সেই এখন কি হলো যে নির্বাচন খুব কাছাকাছি আছে। আপনি আমাকে প্রথমবার যখন কথা বলবার সুযোগ দিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে, তখন আমি একটা কথা বলেছিলাম, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোমরা যে যা কথাই বলো না কেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আর যা যা হয়েছে এগুলো আমার বেমালুম ভুলে যাব, সমস্যা নাই। কারণ এই দুই দলকেই আমরা কিন্তু না, রাজনীতি করলে তোর আলটিমেটলি টার্গেট তো তাই থাকে, রাষ্ট্র পরিচালনা করা, ক্ষমতায় যাওয়া না, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাওয়া। এই ক্ষমতায় যাওয়া, যদি আপনার কথা বলেন, আমি যে আল্লাহ যেন আমাকে মানুষ বেশি শক্তির কাছে যেতে চায়, মহাশক্তিশালী মহাসৃষ্টিকর্তা কার কাছেই মানুষ আত্মসমর্পণ করে, তারপরে শক্তিশালী কি, শক্তিশালী অর্থের কাছেই মানুষ আরেকবার আত্মসমর্পণ করে। তো এরকম যদি পাওয়ারের কথা বলেন যে পাওয়ারে যেতে চাই, এই কথাটা অতটা ভালো না। রাষ্ট্রটার মালিক আমরা, রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, সরকার সেটা পরিচালনা করবে, এবং সরকার সেটা 5 বছরের জন্য হোক, কোনো গঠনতন্ত্রে কোনো দেশের সংবিধানে 4 বছরের জন্য আছে, সেটা হচ্ছে অস্থায়ী সংগঠন প্রতিষ্ঠান। কিন্তু সেক্ষেত্রে যাবেই তারা, কিন্তু এর মধ্য দিয়েও সংসদীয় গণতন্ত্রের যে মাত্রায়, সেটা হচ্ছে বিরোধী দলে যারা থাকে, একজন সংসদ সদস্য থাকলেও সে কিন্তু রাষ্ট্র পরিচালনার অংশ, কারণ সে সংসদীয় কমিটিতে তার বক্তব্য, কিংবা ওই সংসদীয় কমিটিতে ওই মন্ত্রণালয় কোথায় কোথায় ঘাটতি করলো, সংসদীয় কমিটিতে সে কিন্তু কথা বলতে পারে এবং তার পেপারসগুলো চাইতে পারে। এই বিষয়গুলো তো রয়েছে। তাহলে ওই যে কথাটা আপনি বললেন যে তাহলে কি করবে, সমতায় তো যেতে চাইবে। হ্যাঁ, এর মধ্যে যে সংকটগুলো রয়েছে, গত 14 বছরে
বা 13 বছরে সেই সংকটগুলো নিয়ে মধ্যে কিছুদিন প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কিছু কথা বলেছে এবং এখন যে কথাগুলো বলেছে তার মধ্যে একটি নিরপেক্ষ সরকার, তদারকি সরকার, কেয়ারটেকার সরকার, নানা ফর্মে, মানে হচ্ছে ওইখানে যাওয়ার জন্যে। এরপরে যে এই যে আমি যে কথাগুলো বললাম, টাকা পাচার হয়েছে, এখানে অন্য কোনো লুপাট হয়েছে, সুশাসন নাই, নানা বিষয়ে কথা বলা যেত যারা গণমাধ্যমে আসছে। কোনো ওই জায়গাগুলো তো বিএনপি টোটালি অনুপস্থিত ছিল এই 12-13 বছর। এখন হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আগে, এখন এই একটা অবস্থা বলবে দলকে সংগঠিত করবার জন্য, কর্মীদেরকে চাঙ্গা করবার জন্য সে একটা প্রক্রিয়া হিসেবে সে করতেই পারে। 10ই ডিসেম্বর সে তারই একটি অংশ বিশেষ আমার কাছে মনে হয়। জি, আমার মনে হয় শেখ ওয়াহিদুজ্জামান 10 সেকেন্ড যদি ছোট্ট কোনো কথা থাকে আমি একটু শুনে শেষ করি। আমরা যে লড়াইটা করছি, লড়াইটা বাংলাদেশ সৃষ্টি থেকেই শুরু হয়েছে। যে অধিকার নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, যে অধিকারের যুদ্ধ নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই অধিকার এখন বাংলাদেশের জনগণের নাই। সেই জনগণের না থাকা অধিকারটিকে প্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি মাঠে আছে। বিএনপির সাথে বাংলাদেশের জনগণ আছে। আওয়ামী লীগ এখন একটি গণবিচ্ছিন্ন দল, এর পায়ের নিচে মাটি নাই, ভয়ে সন্ত্রস্ত একটা রাজনৈতিক দল যা জনগণকে ভয় পায়। এখন প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে তারা দেশ শাসন করছে। আমরা অনুরোধ জানাবো ওই জায়গা থেকে ফিরে এসে জনগণের মৌলিক, মানবিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পথ তারা যেন নির্দেশ করে, তাহলে এই দেশ শান্তিতে থাকবে, নাহলে ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে। আমি শুধু এটাই বলতে চাই, মানে জনগণ আওয়ামী লীগের সাথে আছে বলে একটা আজকে প্রায় 15 বছরের কাছাকাছি আমরা ক্ষমতায় আছি, এবং এটি কিন্তু জনগণের শক্তি ছাড়া কখনোই সম্ভব না। আমরা অতীতে দেখেছি একটা সরকার গঠন করেছিলেন, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম সরকার, সেটি সম্ভবত 96-এর পরে 2001 সনে, এই 95 থেকে 96-এর পরে যে মুভমেন্ট আমরা করেছিলাম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং সেদিন আমরা কিন্তু বাধ্য করেছিলাম এবং জনগণকে নিয়ে কিন্তু বাধ্য করেছিলাম, সেদিন বেগম জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং জনগণ আওয়ামী লীগের সাথে আছে বলে আওয়ামী লীগ এখনও ঠিক আছে। আর একটা বলি যে অস্থির করার চেষ্টা করা হচ্ছে নানা ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে, ওইটাও কিন্তু আওয়ামী লীগ ফেস করছে। হঠাৎ করে দেখা গেল কি চিনি নাই, হঠাৎ করে বলা হচ্ছে চাল নাই, হঠাৎ করে ব্যাংক থেকে টাকা তুলে ফেলো, তাদের কতগুলো পেইড মানুষ আছে এই ধরনের প্রচার করছে, কোনো কাজে দিবে না এগুলো। জনগণের অধিকার মেনে নির্বাচনে আসতে হবে, এবং নির্বাচনে যে রায়টা হলে সবাই মেনে নিতে বাধ্য, এবং বিএনপি নির্বাচনে আমার মনে হয় আমরা আপনার বক্তব্য ক্লিয়ার। জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আবু জাফর সূর্য এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।